সবাইকে আমাদের আজকের শিল্পকথার তথ্য ক্লাসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো রয়েছি আজকে। আজকের আমাদের তথ্য ক্লাসের টপিক হচ্ছে ছাপচিত্র, কম্পোজিশন। এই দুটো টপিকের উপরে আজকে তথ্য ক্লাসটি সাজানো হয়েছে। আশা করি আপনারা সবাই আমাদের আজকের লাইভ ক্লাসটা এনজয় করবেন এবং যারা যারা এখনো ক্লাসের লিঙ্কে আসতে পারেননি তাদের জন্য একটু লিঙ্কটা শেয়ার করি। লিংক শেয়ার করেছি, আপনারা একটা গ্রুপে দেওয়া সম্ভব হয়েছে। আপনারা একটু লিঙ্কটা শেয়ার করবেন যাদের আশেপাশে কেউ আছে তাদের সাথে। যে ভালো আছে, আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন, ভালো রয়েছেন আশা করি। আমাদের আজকের ক্লাসের টপিকটা হলো কম্পোজিশন এবং ছাপচিত্রের উপরে। তো কম্পোজিশনটা হচ্ছে শিল্পীর একটি উপাদান। কম্পোজিশন শিল্পের একটি উপাদান। তো শিল্পের এই উপাদানটি একটি ছবির সামগ্রিক উপস্থাপনাটাকেই নির্দেশ করে। অর্থাৎ একটি ছবির বাকি যে উপাদানগুলো রয়েছে, একটি শিল্পকর্মের যে সমস্ত উপাদানগুলোর সুশৃঙ্খল বা সুনির্দিষ্টভাবে শৈল্পিক আকারে উপস্থাপনার যে বিষয়, সেটাই হচ্ছে কম্পোজিশন। অর্থাৎ একটি শিল্পকর্মের মধ্যে
এই সংজ্ঞাটি আমার মনে হয় যে কম্পোজিশন বিষয়টিকে বোঝাতে সাহায্য করবে এই বিষয়টা। অর্থাৎ কম্পোজিশন হচ্ছে শিল্পের একটি উপাদান, আর এটি এমন একটি উপাদান যে উপাদান সমগ্র উপাদানগুলোকে সমস্ত উপাদানগুলোকে সামগ্রিকভাবে সুষমভাবে উপস্থাপন করতে, একটি শিল্পের মধ্যে উপস্থাপন করতে সহায়তা করে। সুতরাং কম্পোজিশনটা হচ্ছে একটি শিল্পের যে অন্যান্য উপাদানগুলো রয়েছে, অন্যান্য উপাদানগুলোর মধ্যে রেখা, রং, আলো, ছায়া, টেক্সচার, ব্যালেন্স, ভারসাম্য, স্পেস মানে হচ্ছে স্থান, এই যে অন্যান্য উপাদানগুলো রয়েছে এগুলোকে সঠিকভাবে বা নান্দনিকভাবে, যেটা বলি সঠিকভাবে বা নান্দনিকভাবে বা যুক্তিযুক্তভাবে একটি চিত্রকর্মের মধ্যে এই তার ব্যালেন্স গুলো, তার চিত্রকর্মটির আলো, ছায়া এবং এটার স্পেস বা যেটা স্থান দখল করে থাকে, শিল্পকর্মটির মিনিং, শিল্পকর্মটি সঠিকভাবে উপস্থাপন হয়েছে কিনা, এটার ভারসাম্য ঠিক আছে কিনা, এটার রেখা, রং, আলো, ছায়ার বিষয়গুলো ঠিক আছে কিনা, এটা টেক্সচারটার আসল মিনিংটা ঠিক আছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শিল্পের উপাদান। এই উপাদানগুলোকে সামগ্রিকভাবে উপস্থাপনের ফলে এটা একটা সুন্দর বা একটা যুক্তিযুক্ত বা নান্দনিক বা সত্যিকার অর্থেই যে শিল্প, সেটা যখন অর্থ বহন করে, তো এই সমগ্র বিষয়গুলোকে যুক্তিযুক্তভাবে উপস্থাপনার যে বিষয়, ঠিকঠাক মতো উপস্থাপনার যে বিষয়, এই উপস্থাপনার বিষয়টিকেই বলা হচ্ছে শিল্পের কম্পোজিশন। সুতরাং কম্পোজিশন হচ্ছে একটি শিল্পকর্মের মধ্যে বাকি অন্যান্য শিল্পের উপাদানগুলোর সঠিক ভারসাম্য বা সঠিক নান্দনিকতার সাথে বা যুক্তিযুক্তভাবে উপস্থাপনার বিষয়ই হচ্ছে কম্পোজিশন। সুতরাং এই হলো লিখিতভাবে বা তাত্ত্বিকভাবে কম্পোজিশন জিনিসটা বোঝানোর একটা উপায়, যে কম্পোজিশন আসলে কি। কম্পোজিশন হচ্ছে শিল্পের অন্যান্য উপাদানগুলোকে সঠিকভাবে যুক্তিযুক্তভাবে উপস্থাপনার একটি মাধ্যম বা উপস্থাপনার একটি বিষয়। আর কম্পোজিশন নিজেও হচ্ছে শিল্পের একটি উপাদান। এটি এমন একটি উপাদান যে অন্যান্য উপাদানগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে সহায়তা করে। আর সঠিকভাবে উপস্থাপন না হলে আমরা বলবো যে এখানকার কম্পোজিশনটা ভুল রয়েছে। অর্থাৎ আপনাদের একটু লেখালেখি শেষ হলে তিনটি ছবির ফ্রেম, ঠিক আছে, তিনটি ছবির ফ্রেম এগুলো। প্রথম ছবিতে আপনার একটি ছবি এইভাবে ফ্রেমিং করা হয়েছে, সেকেন্ড ছবিটাতে এবং থার্ড ছবিটাতে
আমাকে বলেন এই ছবির মধ্যে এই যে তিনটে ছবির ফ্রেমিং এর মধ্যে কোন ছবিটার সঠিক কম্পোজিশন রয়েছে, অর্থাৎ কোন ছবিটা ঠিকঠাক রয়েছে সব মিলে। আপনি নিশ্চয়ই বলবেন যে এই 2 নাম্বার ছবিটা ঠিকঠাক রয়েছে। তাহলে এই ছবিটা ঠিকঠাক রয়েছে কারণ এটা একটি বিষয়বস্তু বা এই ছবির যে মূল চরিত্র বা ক্যারেক্টার, যে সাবজেক্টটি আঁকা হয়েছে, সাবজেক্টটি এই ফ্রেমিং এর ঠিকঠাক মাঝখানে রয়েছে, এই জন্য এই ছবিটা আমরা বলবো যে ঠিক। এই ছবিটার পুরো মাঝখানের উপরের জায়গাটা, এই যে স্পেসটা বেশি ফাঁকা রয়েছে, অথচ নিচে সাবজেক্টের মাথা শুধু দেখা যাচ্ছে, বাকি বিষয়টা নেই। আর এইখানে যে স্পেসটা রয়েছে, এই স্পেসটা এই পাশে বেশি, আবার এই পাশে যে স্পেস একবারই নাই, সুতরাং এই সাবজেক্টটা হচ্ছে এক সাইডে রয়েছে। তাহলে আমরা বলবো যে এই 2 নং ছবিটা ঠিক। কেন ঠিক বললাম? কারণ সার্বিক বিচার বিবেচনায় আমরা দেখছি এই ছবিটার যে সাবজেক্ট সেটি ঠিকঠাক মাঝখানে রয়েছে, দেখতে সুন্দর লাগছে। এর চতুর্পাশে সেম স্পেস, এইখানকার যে স্পেস গুলো বা স্থানটা, ফাঁকা জায়গাগুলো, এগুলো চতুর্পাশে সমান রয়েছে। আর এখানে স্পেস উপরে 2টা বেশি, এটাকে নেগেটিভ স্পেস বলে। আর এখানে যে স্পেস গুলো রয়েছে এটাকে পজিটিভ স্পেস বলে। অর্থাৎ এই ছবির মধ্যেও স্পেস রয়েছে চারদিকে, কিন্তু চারদিকে সমান স্পেস রয়েছে। এই ছবির উপরের দিকে স্পেস বেশি, নিচের দিকে আবার স্পেস কম। সুতরাং যে স্পেসটা আপনার মধ্যে বা আপনার ছবির মধ্যে ভালো কিছু নির্দেশ করছে না বা ব্যালেন্স ঠিক রাখছে না বা ছবিটার ভারসাম্যটাকে নষ্ট করতেছে, সেই স্পেসটা আমরা নেগেটিভ স্পেস বলছি। আর এই সেম এখানেও এই স্পেসটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। সুতরাং কম্পোজিশন হচ্ছে যে একটি সাবজেক্ট বা একটা বিষয়বস্তু আপনি যখন শিল্পের মধ্যে উপস্থাপন করছেন, সেই উপস্থাপনাটাই হচ্ছে কম্পোজিশন। আর এই উপস্থাপনার মধ্যে থাকতেছে বাকি উপাদানগুলো, যেমন স্পেস, লাইট, শেড। এই ছবির মধ্যে যদি আমি উপরের কালার গুলো খুব ভারী করি, হ্যাঁ, খুব ভারী বলতে হচ্ছে ব্লু, পার্পল, গাঢ় রেড, ব্রাউন, আর নিচের কালার গুলো যদি লাইট কালার করি, যেমন হালকা নীল, গোলাপি, পিঙ্ক কালার, হলুদ কালার, তাহলে এই যে একটা বিপরীত ব্যালেন্স হয়ে গেল। আমরা জানি ভারী জিনিস সবসময় নিচের দিকে থাকে, তাহলে যে কালার গুলো ভারী সেগুলো নিচের দিকে থাকবে, আর যে কালার গুলো হালকা কালার সেগুলো উপরের দিকে থাকবে। তাহলে কালারের ব্যালেন্স ঠিক রাখা, ছবির যে বিষয়বস্তু বা একটা শিল্পকর্মের যে ব্যালেন্স বা ভারসাম্য, একটি ভাস্কর্যের যে ব্যালেন্স, ভাস্কর্যটা ঠিক মতো দাঁড়িয়ে থাকবে কিনা, ভাস্কর্যটাকে সঠিক কোন জায়গায় উপস্থাপন করলে ভালো লাগবে। হ্যাঁ, আপনার যেটা সড়ক দ্বীপের ভাস্কর্য, সেটাকে যদি আমরা একটা বিল্ডিং এর সামনে নিয়ে রাখি, সেটা ভালো লাগবে না। যেটা স্ফুলিঙ্গ বা আবক্ষ ভাস্কর্য, সেটাকে যদি আমরা তার সঠিক জায়গায় না রেখে কোনো একটা মেইন রোডের মাঝখানে উপস্থাপন করি, তাহলে সেই ভাস্কর্যটা ভালো লাগবে না। অর্থাৎ একটা ভাস্কর্যের ক্ষেত্রে সেটা যে জায়গায় মানানসই, ঠিক সেই জায়গায় উপস্থাপন করতে হবে। ভাস্কর্যের আশেপাশের স্থানটা বা স্পেসটা ঠিক কোন জায়গাটাকে আমরা সেই ভাস্কর্যটা উপস্থাপন করছি। বৃহৎ ভাস্কর্য, সেটা মনে করেন যে একটা চিপা সরু গলির মধ্যে উপস্থাপন করলে অবশ্যই সে ভাস্কর্যের সঠিক কম্পোজিশনটা প্রকাশ পাবে না। সে একটা বৃহৎ ফোয়ারা টাইপের ভাস্কর্য যদি আমরা সুন্দর একটা বাংলো বাড়ির সামনে বা একটা কোনো বিশাল ভবনের সামনে উপস্থাপন করি, তাহলে সেই ভাস্কর্যটার সৌন্দর্য প্লাস ওই ভবনের সৌন্দর্য দুটোই বৃদ্ধি পায়। সুতরাং এই যে একটি সাবজেক্ট বা একবার শিল্পকর্মকে সঠিক উপস্থাপন, এর স্পেস, এর ব্যালেন্স, এর ভারসাম্য, এর রং যা আছে, মোটামুটি সার্বিক বিষয়ে শিল্পকর্মটির সঠিক
এবং শিল্পকর্মটির নান্দনিকতা, এটার যুক্তিযুক্ত উপস্থাপন এবং শিল্পকর্মটির মিনিংটা যেন সঠিকভাবে প্রকাশ পায়, এই একটা ভাস্কর্য বা একটা শিল্পকর্মকে উপস্থাপন বা উপস্থাপনের যে বিষয়টা, এই সম্পূর্ণ বিষয়টাকে বলা হচ্ছে শিল্পের কম্পোজিশন। অর্থাৎ এখানে যদি আপনার ভারসাম্যের ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কম্পোজিশনের ভুল বলা হবে, রঙের সঠিক ব্যবহার না করলেও কম্পোজিশনের ভুল বলা হবে। এইরকম বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলোর ভুল ত্রুটিগুলোকেই আসলে কম্পোজিশনাল ভুল বলা হয়। আর সঠিকভাবে উপস্থাপন বিষয়টাই হচ্ছে সঠিক কম্পোজিশন। সুতরাং আমরা এই ছবি তিনটার মধ্যে বোঝার চেষ্টা করলাম যে কম্পোজিশনের দিক থেকে বা একটি শিল্পকর্মের উপস্থাপনের দিক থেকে সঠিক ভাবে উপস্থাপনটাই হচ্ছে সঠিক কম্পোজিশন, বা এই কম্পোজিশনটা এই শিল্পকর্মের মধ্যে এর রং, এর রেখা, এর ব্যালেন্স, এর হচ্ছে স্পেস, এর হচ্ছে ভলিউম, এর টেক্সচার, এই সব বিষয়গুলোকেই ভাস্কর্য, পেন্টিং বা অন্যান্য কোনো আর্ট ম্যাটেরিয়াল সবগুলোর সঠিক উপস্থাপনটাকেই বলা হচ্ছে শিল্পের কম্পোজিশন। সুতরাং কোনো শিল্পের মধ্যে যখন কোনো উপাদানগত ভুল থাকবে তখন সেই উপাদানগত ভুলটাকে আমরা কম্পোজিশনাল রং বা কম্পোজিশনাল ভুল বলে থাকি। সুতরাং কম্পোজিশন হচ্ছে সার্বিকভাবে আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার একটা রান্নার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আপনার সঠিক বাজার করতে হবে আগে। আপনি যে রান্নাটা করতে যাচ্ছেন, সাপোজ আপনি মুরগির ভুনা করবেন বা একটা পোলাও বা একটা বিরিয়ানি রান্না করবেন, এর জন্য আপনার অবশ্যই মুরগি কিনতে হবে, ভালো চাল কিনতে হবে, আপনার হলুদ মরিচ যা লাগে সব ঠিকঠাক মতো কিনতে হবে। তারপর এটা সঠিকভাবে রান্না করতে হবে। এটার উপাদানগত যে বিষয়গুলো লাগে, যেটার মধ্যে লবণ, তেল, লবণের একটু হেরফের হলে এটা স্বাদ ভিন্ন হয়ে যাবে, আপনার মরিচ, সবকিছু সঠিকভাবে দিয়ে এটাকে রান্না করা। শুধু রান্না করা পর্যন্ত থেমে গেলেই চলবে না, এই রান্না করা খাবারটি আপনার সঠিকভাবে সুন্দর প্লেটের মধ্যে উপস্থাপন করতে হবে, এবং এর সাথে আপনি সালাদ না দিলে আবার এটা ভালো লাগবে না। তাহলে আপনার গেস্টকে শুধু সুন্দরভাবে রান্না করে দিলেই হবে না, তাকে সুন্দর একটা প্লেটে খেতে দিতে হবে। তো এই যে আপনি রান্না বাজার থেকে শুরু করে রান্না করার পর ছেড়ে দিলেই আপনার বিরিয়ানি হয়ে গেল, এটা বললে হবে না। এটাকে সঠিকভাবে উপস্থাপন করাটাই হচ্ছে আপনার কৃতিত্বের শেষ চূড়ান্ত ধাপ। সুতরাং একটি আর্টওয়ার্ক সেম বিষয়, আপনি ড্রয়িং করলেন সুন্দর, আপনার আর্টওয়ার্ক সুন্দর, আপনার সঠিক উপস্থাপনা ঠিক না হলে বা আপনার আর্টওয়ার্কের মধ্যে আপনি যে বিষয়টাকে নিয়ে ছবি আঁকছেন, আপনি মুক্তিযুদ্ধের একটা ছবি আঁকছেন বা অন্য একটা মুভমেন্টের ছবি আঁকছেন, শিল্পীরা যেটা করেছিল বারবারই, তো এই মুভমেন্ট গুলোকে সঠিকভাবে উপস্থাপনের জন্য তাদের ওই মুভমেন্ট ভিত্তিক যে চিন্তাধারা, এই চিন্তাধারাগুলোকে ফুটিয়ে তোলা বা ওই মুভমেন্টের যে মেসেজটা, এই মেসেজটাকে সঠিকভাবে ফুটিয়ে তোলাটাই ছিল ওই শিল্পের কম্পোজিশন, এবং সেইভাবে ওই শিল্পটির নামকরণ করা হয়ে থাকে। তো কম্পোজিশন হচ্ছে সার্বিকভাবে একটি শিল্পের সঠিক উপস্থাপনা এবং এর গুণগত বিষয়গুলোর সঠিক থাকাটাই হচ্ছে শিল্পের কম্পোজিশন। আর এই কোনো একটি ঘাটতি হলে সেটা তার কম্পোজিশনাল ভুল বা ল্যাকিংস বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কম্পোজিশন আমরা বলতে বুঝি যে একটি শিল্পের সার্বিক ভাবে সঠিক উপস্থাপনা বা একটি শিল্পকর্মের যে মেইন ফোকাস পয়েন্ট, যেটা আমার এই ফ্রেমটার মূল ফোকাস পয়েন্ট হচ্ছে এই পোর্ট্রেটটা, এই পোর্ট্রেট হচ্ছে আমার শিল্পের একটি মূল বিষয়। সুতরাং এই মূল বিষয়টাকে আমরা সবসময় মাঝখানে রাখি। আপনি আপনার বন্ধুর বিয়েতে গেছেন, আপনার বন্ধুর বিয়ের মূল চরিত্র হচ্ছে আপনার বর এবং কনে। তো এই বর কনে সবসময় কি থাকে? মাঝখানে থাকে। সুতরাং এই বর কনেকে আমরা মাঝখানে রেখে তার দুই পাশে বন্ধুরা সমানভাবে দাঁড়িয়ে বা বসে আমরা ফটোশুট করি। তো এই যে আপনি আপনার মূল বিষয়, আপনার ছবির বা আপনার ক্যানভাসের বা আপনার শিল্পকর্মের যে মূল বিষয়, সেটাকে সবসময় চেষ্টা করি আমরা ফ্রেমিং এর ঠিক মাঝখানে রাখার জন্য। যদি কোনো কারণে আপনার বর এবং কনেকে সাইডে রেখে আপনারা
মাঝখানে বসছেন এক সাইড থেকে, আপনাদের বর এবং কনেকে আপনারা এক কোণে এক সাইডে বসে রাখছেন, তাহলে ওই ছবির ফ্রেমিংটা আসলে গুড কম্পোজিশন বা কম্পোজিশনার দিক থেকে সঠিক বলা যাবে না। তো এই যে বিষয়টা আমরা করি না সচরাচর, তো এই যে করি না, এই যে আমরা মনে করেন আপনাদের রান্নার ক্ষেত্রেও, খাবারের ক্ষেত্রে, আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের পছন্দের জিনিস কেনার ক্ষেত্রেও সবকিছুর একটা ব্যালেন্স রয়েছে। এই সঠিক সার্বিক বিবেচনার ব্যালেন্সটাই হচ্ছে ছবির বা আপনার বিষয়বস্তুর কম্পোজিশন। সুতরাং ছবির ক্ষেত্রে ছবির কম্পোজিশন, আর্টওয়ার্কের ক্ষেত্রে আর্টওয়ার্কের, আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটার সাথেই এই বিষয়টার আসলে মিল রয়েছে। আপনি দেখবেন খুঁজে যে কম্পোজিশন বিষয়টা এমন যে সবসময় এটার সুষ্ঠু, যুক্তিযুক্ত এবং যেটা সঠিক সেইভাবে বা সামগ্রিকভাবে ব্যালেন্স করে কোনো বিষয় উপস্থাপনাটাই হচ্ছে কম্পোজিশন। তাহলে আমরা ছবির কম্পোজিশন বা শিল্পের কম্পোজিশনটা যেটা বুঝলাম, সেটা হচ্ছে একটি শিল্পকর্মকে সঠিকভাবে তার উপাদানগুলোর সাথে ব্যালেন্স রেখে উপস্থাপনাটাই হচ্ছে শিল্পের কম্পোজিশন। অনেক কথা বললাম, তবে আপনাদের বোঝার কথা এই বিষয়টা আসলে। ছাপচিত্র, পরবর্তী টপিক হচ্ছে আমাদের আজকে ছাপচিত্র। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, ছাপচিত্রের বিষয় আসলে ক্লাস শুরু করতে। তো ছাপচিত্রের কথা বলতে গেলে, ছাপচিত্র হচ্ছে একটি শিল্প মাধ্যম। ছাপচিত্র একটি হচ্ছে শিল্প মাধ্যম, অর্থাৎ এই শিল্প মাধ্যমটিতে আমরা ছাপ নেওয়ার মাধ্যমে একটি আর্টওয়ার্ক করে থাকি। এটা অবশ্যই হচ্ছে রং তুলি বা কালির মাধ্যমে, রং, কালি বা ইঙ্ক। ঠিক আছে, ছাপচিত্রটা হচ্ছে একটি শিল্প মাধ্যম। এই মাধ্যমে ছবির ছাপ নেওয়া হয়, অর্থাৎ আপনি কোনো একটি সারফেসের মধ্যে, হতে পারে একটি কাঠের পাটাতন বা কাঠের একটা স্কোয়ার ব্লক, হতে পারে একটা কাঠের গুড়ির কেটে নেওয়া একটা ব্লক, হতে পারে একটি আপনার কোনো ধাতব পাত।
কোনো প্লাইউড হতে পারে বা কাঠের পাটাতন হতে পারে, কোনো ধাতব পাত হতে পারে, সুতরাং অথবা স্ক্রিন প্রিন্টের কোনো ফ্রেম হতে পারে। এইগুলোতে যখন আপনি কোনো টুলস বা ম্যাটেরিয়াল যেটা দিয়ে খোদাই করা যায়, ঠিক আছে, অর্থাৎ আপনি কাঠ মিস্ত্রিদের কাছে অবশ্যই ভ্যারাইটিস টুলস দেখেছেন যেগুলো দিয়ে তারা ডিজাইন বা কাঠের উপরে যে নকশা খোদাই করে, সেই ধরনের টুলস, কিন্তু ওই রকম বড় টুলস নয়। এগুলো হচ্ছে সেম কিছু সূক্ষ্ম কাজ করার জন্য নির্দিষ্টভাবে এই টুলসগুলো তৈরি হয়ে থাকে। তো এই টুলসগুলো খুবই চিকন চিকন হয়ে থাকে, আর এই টুলস ব্যবহার করে এর মধ্যে খোদাই করা হয়, চিকন করে খোদাই করে একটি আর্টওয়ার্ক তৈরি করা হয়, ঠিক আছে। যখন এই আর্টওয়ার্কটা তৈরি করা হয়, এটা জাস্ট খোদাই করে গেলেন এটার মধ্যে, পাটাতনের মধ্যে এইভাবে ধরে এটাকে খোদাই করলেন, খোদাই করে পুরো আর্টওয়ার্কটা আপনি ফুটিয়ে তুললেন এখানে। তারপর এর মধ্যে রোলার দিয়ে কালি প্রেস করার পর এর পুরো কালি এর মধ্যে ছড়িয়ে গেল, এই কাঠের ব্লকটির মধ্যে পুরো কালি ভরে গেল। তবে আপনি যে অংশগুলো খোদাই করেছিলেন সূক্ষ্মভাবে, ওই জায়গাগুলো ফাঁকা থেকে গেল, ওখানে আর কালি ভিতরে ঢুকলো না। যেহেতু আপনি রোলার দিয়ে কালি প্রেস করলেন, সুতরাং উপরে উপরে কালিটা চলে গেল, আর আপনার খোদাই করা অংশগুলো ফাঁকা থেকে গেল। অর্থাৎ আপনি আপনার হাতের মধ্যে রং নিলে, আপনার হাতের মধ্যে কালি ভরলেও আপনার হাতের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে লাইনগুলো রয়েছে চিকন চিকন, এগুলোতে কিন্তু কালি ভরে না। এই হাত যখন দেওয়ালে ছাপ দিবেন, দেখবেন যে সব জায়গার ছাপ উঠলেও কিছু কিছু লাইন সাদা সাদা থেকে গেল, কারণ ওইখানে কালি প্রবেশ করেনি, যার ফলে ওখান থেকে ছাপ ওঠেনি। তো এই যে জায়গাগুলোতে কালি প্রবেশ করছে না, সেই জায়গাগুলো থেকে ছাপ আসবে না। যে জায়গাগুলো আমরা ফাঁকা রেখেছি বা যেগুলো খোদাই করিনি, সেই উঁচু জায়গাগুলোর উপরে শুধু কালি প্রেস হবে, এবং যখন এই আর্টওয়ার্কের বা এই যে কাঠের ব্লকটি রয়েছে, এই কাঠের ব্লকের উপরে একটি কাগজ দেব, যেটার উপরে আমরা প্রিন্ট নেব, সেই কাগজটা এর মধ্যে বসানোর পর তখন এটাকে রোলারের মধ্যে প্রেস করলে, ঘোরালে এই ভিতর থেকে, রোলারের ভিতর দিয়ে অপর সাইডে বের হয়ে যাবে এই কাঠের ব্লকটি, যে কাগজ প্রিন্ট নেব সেই কাগজ সহ। তারপর এই কাগজের উপরে সেই ছাপটা উঠবে, অর্থাৎ রোলারের মধ্য দিয়ে যখন প্রেস করে নিয়ে যাবো এটাকে প্রেসার দিয়ে, তখন এই এই যে কাঠের পাটাতনটি রয়েছে এর মধ্যে থাকা কালিগুলো সুন্দরভাবে ওই কাগজের মধ্যে লেগে যাবে, এবং আমরা যে ছবিটা এখানে খোদাই করে রেখেছি সেই ছবিটার একটা ছাপ উঠবে। আর এই ছাপকৃত যে ছবিটা উঠলো, আমরা একটা কপি নিলাম সাপোজ, পরবর্তী আবার একটা নিলাম, এইভাবে 10 থেকে 12টা সেম ছবি যেটা আমরা কাঠের পাটাতনে এঁকেছি, সেম ছবিটা আমরা 10 থেকে 12টা প্রিন্ট নিতে পারবো। প্রিন্ট নেওয়ার পরে যতবার প্রিন্ট নেব ততবার হয়তোবার কালি প্রেস করতে হবে রোলার দিয়ে, আবার প্রিন্ট নিতে হবে। এইভাবে 10 থেকে 12টা প্রিন্ট নেওয়ার পর এটার গুণগত মান বা ওই প্রিন্টের যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলো ছিল যেগুলোতে কালি প্রবেশ করেনি, এক সময় বারবার কালি রোলার করার ফলে এটার মধ্যে কালি ঢুকে যায়, তখন ওইভাবে আর প্রথম ছবিটার মতো পরবর্তী ছবিগুলো আর নিখুঁত আসে না। এইভাবে 10 থেকে 12টা পর্যন্ত ছবি ভালো মতো নেওয়া যায়, তারপর এইটার কোয়ালিটিটা নষ্ট হয়। তাহলে একটি শিল্পকর্ম যখন আপনি লিখছেন বা ছবি আঁকছেন, আপনার একটা শিল্পকর্ম আপনি একবার ক লিখলেন, আরেকবার ক লিখলেন, সব ক গুলো কিন্তু সমান হবে না বা একই রকম দেখতে হবে না। এটা প্রত্যেকবার যতবার লিখবেন ততবার ভিন্নতা থাকবে। আর এটা হলো আর্টওয়ার্কের একটা একটা করে করার মাধ্যমে হয়। আর যখন আপনি প্রিন্ট নেবেন তখন একই রকম সেম টু সেম কপি আপনি একসাথে বা অল্প সময়ের মধ্যে 10 থেকে 12টা কপি তৈরি করতে পারতেছেন এই সুবিধার জন্যই। অর্থাৎ একবার একটি উড ব্লক প্রিন্ট করলে আপনি এই ব্লক থেকে 10 থেকে 12টা প্রিন্ট নিতে পারতেছেন 10 থেকে 12 মিনিট বা আধা ঘন্টা সময়ের মধ্যে। এই সুবিধার জন্যই আসলে হচ্ছে এই উড ব্লক প্রিন্টের ব্যবহারটা শুরু হয়েছিল। সুতরাং কোনো একটি পৃষ্ঠ থেকে পৃষ্ঠের উপরে আগে খোদাই করার পর সে তার মধ্যে
কালি প্রেস করে একের অধিক প্রিন্ট নেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে ছাপচিত্র বা প্রিন্ট মেকিং প্রসেস বা প্রিন্ট মেকিং এর মূল উপায়। যে একটা উড ব্লকের মাধ্যমে খোদাই করার পর সেখান থেকে একসাথে একের অধিক প্রিন্ট নেওয়া যাবে, বা 10 থেকে 8টা সেম আর্টওয়ার্ক আপনি পাচ্ছেন, একই আর্টওয়ার্ক পাচ্ছেন। এই কারণে হচ্ছে ছাপচিত্রের এই প্রচলনটা শুরু হয়েছিল। যদিও এর প্রাথমিক উদ্দেশ্যটা ভিন্ন ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ এর মধ্যে ছবি আঁকার মাধ্যমে এটা থেকে সুবিধা নিতে শুরু করেছিল, যে একসাথে অনেকগুলো প্রিন্ট নেওয়া সম্ভব হয়। আর এটা মূলত হচ্ছে প্রিন্ট মেশিন বা যে ছাপকৃত মেশিন, যেটা এটা আসার আগেই, এটা অনেক আগে থেকে এটা প্রচলন ছিল। তো ছাপচিত্র বিষয়টা বোঝা গেল যে এটা আমরা হচ্ছে একটা উড ব্লক প্রিন্টের মধ্যে বা কোনো ধাতব পাতের মধ্যে বা কোনো কাঠের পাটাতনের মধ্যে খোদাই করে সেখান থেকে কালি প্রেস করে একের অধিক প্রিন্ট নেওয়ার জন্য এই পদ্ধতিটা হচ্ছে ছাপচিত্র। আমরা এবার আসি এর কিছু ইতিহাসটা জানার জন্য। ছাপচিত্রের ছাপচিত্রের প্রথম নিদর্শনটা আমরা চীনে পাই। চীন অথবা চীন জাপান, এই মানে মূলত চীনে পাওয়া যায়। প্রাচীন চীনে উড ব্লক প্রিন্টের বিকাশটা প্রথম ঘটেছিল। ঠিক আছে। উড ব্লক প্রিন্টের প্রথম বিকাশ ঘটেছিল হচ্ছে প্রাচীন চীনে বা চীনে। আর এটার আনুমানিক সময়কালটা ছিল হচ্ছে 1868 বা 868 থেকে বা 870-এর সময়কাল, যেটা খ্রিস্টাব্দ 870 বা 868 এই সময়, এই খ্রিস্টাব্দের সময়ে প্রথম একটি ছাপচিত্রের প্রথম উড ব্লক প্রিন্টের একটা প্রথম মুদ্রণ পাওয়া যায়। এটার নাম হচ্ছে ডায়মন্ড সূত্র। ডায়মন্ড সূত্রটা হচ্ছে প্রথম উড ব্লক প্রিন্টের একটি মুদ্রণ। এইটিন 1868-এ প্রথম মুদ্রণ পাওয়া যায়, এটাকে ডায়মন্ড সূত্র বলা হয়। ঠিক আছে, এটা চীনে পাওয়া যায়।
ছাপচিত্র। এরপরে এটা মোটামুটি ফিফটিন সেঞ্চুরিতে হ্যাঁ 1500 শতকের দিকে ইউরোপে এটার বিস্তার ঘটেছিল। এবং আলবের্ট ডুরার আলবের্ট ডুরার এই শিল্পী এই ছাপচিত্রের জগৎকে বা ছাপচিত্রের যে শিল্পটি এই প্রিন্ট মেকিং মিডিয়াটাকে উচ্চ শিল্পের মধ্যে এবং উচ্চ শিল্পের মধ্যে উন্নীত করেন, অর্থাৎ এটার ডেভেলপমেন্টটা তার হাত দিয়ে সর্বোচ্চ হয়েছিল এবং তিনি ছাপচিত্রের অসংখ্য কাজ করেছেন। ঠিক আছে, তো আলব্রেক্ট ডুরার হচ্ছে একজন জার্মান আর্টিস্ট। তিনি এই ছাপচিত্রের সর্বোচ্চ বিস্তৃতি ঘটান। তিনি তার হাত দিয়ে বিস্তৃতি ঘটে, যার ফলে তাকে মূলত মোটামুটি আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়ে থাকে আলব্রেক্ট ডুরারকে। আপনার একটু তাড়াতাড়ি একটু নোটটা টুকে নেন। কমেন্ট চেক করি আমি ততক্ষণে। কোনো প্রশ্ন নেই। জার্মান শিল্পী আলব্রেক্ট ডুরার। হুম। এটা তার একটি বিখ্যাত চিত্রকর্ম। আলব্রেক্ট ডুরার একটি বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে দ্য ফোর হর্সম্যান অফ অ্যাপোকালিপস। তো এই শিল্পী, জার্মান শিল্পী আলব্রেক্ট ডুরার আধুনিক ছাপচিত্রে যদি বলি তাহলে আধুনিক বলতে হবে। আধুনিক ছাপচিত্রের
বিস্তার ঘটান সফলভাবে। তার অন্যতম একটি ছাপচিত্র শিল্পকর্ম হচ্ছে দ্য ফোর সোর্সম্যান অফ অ্যাপোক্যালিপস। তো ফিফটিন সেঞ্চুরিতে ইউরোপে ছাপচিত্রের বিকাশটা শুরু হয়েছিল। আমরা এখন যেটা জানবো যে এটা 17 সেঞ্চুরিতে র্যামব্র্যান্ড, আমরা নাম জানি এই শিল্পীর। র্যামব্র্যান্ড শিল্পী একজন পোর্ট্রেট আর্টিস্ট। এটা ইনি হচ্ছেন মোটামুটি রোকোকো রোকোকো সময়ের একজন শিল্পী। রুক বারুক 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 রোকোকো বারক শিল্পী, রোকোকো নয়, বারক শিল্পী। তো র্যামব্র্যান্ড বারক শিল্পী এচিং এ দক্ষ ছিলেন, এবং র্যামব্র্যান্ডের এচিংটা ছিল 1700 শতকের একটি স্বর্ণযুগ, এচিং এর স্বর্ণযুগ। ঠিক আছে, তাহলে 15 সেঞ্চুরিতে ইউরোপে ছাপচিত্রের মোটামুটি শুরু হয়, এবং জার্মান শিল্পী আলব্রেক্ট ডুরারকে মোটামুটি ছাপচিত্রের জনক বলা হচ্ছে, আধুনিক ছাপচিত্রের জনক। এই আলব্রেক্টকে আধুনিক ছাপচিত্রের জনক বলা হচ্ছে, আধুনিক ছাপচিত্রের জনক। এই আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়ে থাকে আলব্রেক্ট ডুরারকে। ঠিক আছে, এচিং একটি ছাপচিত্রের মাধ্যম। এই ছাপচিত্রের মাধ্যমে যে প্রিন্ট নেওয়া যায়, তো এই এচিং প্রসেসে সব থেকে বেশি কাজ হয়েছে, বা এচিং এ ভালো একজন দক্ষ শিল্পী ছিলেন রেমব্রান্ড। তো এই রেমব্রান্ড 1700 শতকের দিকে এচিং এর স্বর্ণযুগ যেটাকে বলা হচ্ছে 1700 শতক, এই সময়ের যে শিল্পী রেমব্রান্ড, তো তার সময়কালটাকে বলা হচ্ছে এচিং এর স্বর্ণযুগ। ঠিক আছে, তাহলে এচিং হচ্ছে একটি ছাপচিত্র মাধ্যম, এইটার স্বর্ণযুগটাকে ধরা হচ্ছে 1700 শতক, র্যামব্র্যান্ডের সময়কাল। র্যামব্র্যান্ড ছিলেন এচিং এর একজন দক্ষ শিল্পী, আর এই কারণে এচিং এর সাথে র্যামব্র্যান্ডের নামটা আমরা রিলেট করলাম। ঠিক আছে, এখন আমরা ছাপচিত্রের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যে ছাপচিত্রটা আসলে হচ্ছে যে উড ব্লক প্রিন্ট বা উড কাট যেটাকে আমরা বলি। এই উড কাটের অন্যতম একটি, বা এই পুরো ছাপচিত্রর বিষয়টাকে যারা সারা বিশ্বের কাছে আধুনিকতার সাথে তুলে ধরেছেন, সেই দেশটি হচ্ছে জাপান। জাপানি উড ব্লক প্রিন্ট সারা বিশ্বে সুপরিচিত একটি ছাপচিত্র শিল্প। তো জাপানি উড ব্লক প্রিন্ট বা জাপানি ছাপচিত্র, যেটা ছাপচিত্র মূলত হচ্ছে যে কাঠের পাটাতনের উপরে কালি প্রেস করে সেখান থেকে ছাপানোর যে বিষয়টা। তো এই জাপানি উড ব্লক প্রিন্টটা মোটামুটি
1800 থেকে 1900 শতকের দিকে, ঊনবিংশ শতক বা 1800 শতকের দিকে, 18 এবং ঊনবিংশ শতকের দিকে জাপানি উডব্লক প্রিন্ট সারা বিশ্বে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল ইউরোপিয়ান আর্ট সহ ওয়েস্টার্ন আর্টের যে শিল্প। এবং এই সময় জাপানি উডব্লক প্রিন্ট উদীয়মান হয় বা সবার কাছে ভেসে ওঠে। তো এই জাপানি উডব্লক প্রিন্টের অন্যতম শিল্পী কাতসুশিকা হোকুসাই। উপরেরটা হয়তো আপনাদের লেখা হয়ে গেছে। কাতসুশিকা হোকুসাই জাপানি শিল্পী। তিনি একজন জাপানি শিল্পী। তার বিখ্যাত আর্ট ওয়ার্ক গুলো হচ্ছে দ্য গ্রেট ওয়েভ অফ কানাগাওয়া, ছাপচিত্রের কথা বলতে গেলে জাপানের ছাপচিত্রকে বাদ দিয়ে আসলে ছাপচিত্র বলাটা সম্পূর্ণ হবে না। আর থার্টি সিক্স of Mount Fuji। 36 ভিউজ অফ মাউন্ট ফুজি, অর্থাৎ জাপানের যে ফুজি পর্বত শৃঙ্গের প্রায় 36টার মতো উডব্লক প্রিন্টের ছাপচিত্রের ছবি এই কাতসুশিকা হোকুসাই এঁকেছেন। তো এই ফুজি পর্বত শৃঙ্গের প্রায় 36টা ভিউয়ের উডব্লক প্রিন্ট এবং কানাগাওয়া সমুদ্রের যে ঢেউয়ের যে ছবি আপনারা সার্চ দিলে দেখতে পাবেন ইউটিউবের মধ্যে, যে এখানে সমুদ্রের ঢেউগুলো যে আছড়ে পড়তেছে এই রকম ঢেউয়ের ছবি। আর এখানে একটি নৌকা ভাসমান রয়েছে, এখানে একটি বোর্ড রয়েছে। এই রকম সমুদ্রের ঢেউয়ের ছবির যে চিত্রটি, এটা হচ্ছে গ্রেট ওয়েভ অফ কানাগাওয়া। আর এই সাথে আপনারা এই ছবিগুলোতে দেখবেন যে মাউন্ট ফুজির উপরের অংশটা বরফের, মাউন্ট ফুজির যে দৃশ্যগুলো আঁকা হয়েছে এই ছবিগুলো হচ্ছে ভ্যারাইটি কালারে ইউজ করা হয়েছে, বেশ কয়েকটি কালারে এই ছবিগুলো করা হয়েছে। তো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপানি উডব্লক প্রিন্টের গ্রেট ওয়েভ অফ কানাগাওয়া এবং 36 ভিউস অফ মাউন্ট ফুজি। এই দুইটি ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাপানি উডব্লক প্রিন্টের মধ্যে, এবং এখানকার শিল্পী কাতসুশিকা হোকুসাই এর নাম। আর এই ছবিগুলো আপনার 18 সেঞ্চুরি বা 18 সেঞ্চুরি থেকে ঊনবিংশ শতাব্দীর দিকে সেঞ্চুরিতে মডার্ন আর্ট, ইউরোপীয় যে শিল্প,
এই জাপানি উডকাট ব্লক প্রিন্টটাই পরবর্তীতে 1800 শতকের দিকে এবং 1800 থেকে 1900 শতক, যেটা 1800 সাল থেকে 1900 সালের মধ্যে যে আমরা দেখি যে ইউরোপের যে মডার্ন আর্টটা সেই সময় শুরু হয়, তার মধ্যে রয়েছে ইমপ্রেশনিজম, মূলত হচ্ছে পোস্ট ইমপ্রেশনিজম। এই সময়ের যে পোস্ট ইমপ্রেশনিজম যে শিল্প আন্দোলনটি হয়েছিল, এই পোস্ট ইমপ্রেশনিজম শিল্প আন্দোলনের ভ্যান গগ এবং পল গগা, এই দুইজন শিল্পী পরস্পর বন্ধু। এই দুইজন শিল্পী মূলত জাপানি উড ব্লক প্রিন্ট দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং এর প্রভাবটা তাদের পোস্ট ইমপ্রেশনিজমের আর্ট ওয়ার্ক গুলোতে তাদের রঙের ব্যবহারের ক্ষেত্রে তারা প্রয়োগ করেছেন। সুতরাং পোস্ট ইমপ্রেশনিজম শিল্প আন্দোলনের অন্যতম দুজন শিল্পী ভ্যান গগ এবং পল গগা জাপানি উড ব্লক প্রিন্ট বা জাপানি প্রিন্ট মেকিং যে শিল্পের প্রসেসটা, এটা থেকে অনুপ্রাণিত হয়েছেন। আর এই শিল্প আন্দোলনের জাপানিজ উড ব্লক প্রিন্টের অন্যতম ছবি যে দুটো সব থেকে পরিচিত, সেটা হচ্ছে গ্রেট অফ কানাগাওয়া এবং 36 ভিউস অফ মাউন্ট ফুজি। এই ছবিগুলো সেই সময়ে পুরো ইউরোপ জুড়ে বিস্তার লাভ করেছিল এবং পোস্ট ইমপ্রেশনিজম শিল্প আন্দোলনের একটা বিরাট প্রভাবক হিসেবে কাজ করেছিল। আর এই পোস্ট ইমপ্রেশনিজমের অন্যতম দুজন শিল্পীর মধ্যে ভ্যান গগ এবং পল গোগা, এই দুজন শিল্পী জাপানি প্রভাবে প্রভাবিত ছিলেন সব থেকে বেশি। আর ভারতীয় উপমহাদেশে আমাদের 1770 সালের দিকে ভারতীয় উপমহাদেশে ছাপচিত্রের যাত্রাটা শুরু হয় মোটামুটি এই সময়টাতে, ঠিক আছে। এবং এই সময় এচিং এবং এনগ্রেভিং এই দুটার প্রসেসটা বেশি চালু হয়েছিল। এচিং এবং এনগ্রেভিং, এনগ্রেভিং, এচিং এবং এনগ্রেভিং 1770 সালের দিকে ভারতীয় উপমহাদেশে এটা পরিচিতি লাভ করে এবং চালু হয়। এবং পরবর্তীতে কলকাতায় ছাপচিত্রের যে প্রক্রিয়াটা পূর্ণ মাত্রায় 19 শতকের দিকে, 19 শতকের দিকে এবং 19 শতকের দিকে কলকাতায় এটার পূর্ণ যাত্রা শুরু হয় এবং ছাপাই মেশিন আসে এই সময়।
জার্মান থেকে গুটেনবার্গের ছাপাই মেশিন আসে, ছাপচিত্রের একটা অফিসিয়ালি মানে কার্যক্রম এটা শুরু হয়ে যায় ভারতীয় উপমহাদেশের ছাপচিত্রের। এই মোটামুটি গেল উপমহাদেশীয় আমাদের ছাপচিত্রের ইতিহাস থেকে শুরু করে জাপানি এবং প্রথম দিক থেকে ছাপচিত্রের ইতিহাস টানলাম। এবং এবার শেষে যদি বলতে হয় যে বাংলাদেশের ছাপচিত্রের যাত্রা, বাংলাদেশের ছাপচিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1948 সালে। ছাপচিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা, প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা। উনিশশো সালে শিল্পী শফিউদ্দিনের হাত ধরে। এই শিল্পী শফিউদ্দিনের হাতে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষায় ছাপচিত্রের প্রচলন শুরু হয়। এখন এই ছাপচিত্রটি বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে। আর এইভাবে ছাপচিত্রের শিল্প এবং ছাপচিত্রের শিল্পী দুইটাই সমানভাবে চলছে। এবং এই ছাপচিত্র বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বেই এই ছাপচিত্রের অন্যতম মানে একটা শিল্প মাধ্যম হিসেবে কাজ করছে ছাপচিত্র। এই ছাপচিত্রের ক্ষেত্রে ভালো অবদান রেখেছেন আমাদের বর্তমান সমসাময়িক একজন শিল্পী, শিল্পী মনির। শিল্পী মনির বা ওনার পূর্ণ নাম মনে হয় মনিরুল ইসলাম। তো এই মনিরুল ইসলাম মনির, এই মনিরুল ইসলাম মনির অন্যতম একজন ছাপচিত্র শিল্পী। তো এইভাবে ছাপচিত্র শিল্পটা চলমান রয়েছে। এখন এই ছাপচিত্রের অনেকগুলো প্রসেস বা ক্যাটাগরি রয়েছে, এটার কতগুলো ক্লাসিফিকেশন রয়েছে। আমরা সেই ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকে একটু এটার ভিতরের যে শিল্প প্রক্রিয়াটা আসলে কিভাবে কি করা হয়, কোনটা কি মাধ্যমে কাজ করে সেটা একটু জানার চেষ্টা করব। তো ছাপচিত্রের এই ইতিহাসটা আমাদের জানা প্রয়োজন। এবং ছাপচিত্রের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে ছাপচিত্রের ক্লাসিফিকেশন গুলোর মধ্যে আমাদের এদের নামগুলো মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, পুরো প্রসেসটা আমরা হয়তো সেইভাবে সবাই জানি না। চারুকলার শিক্ষার্থী হয়েও সবাই সব বিষয়গুলোতে এক্সপার্ট নয়। এটা ডিপার্টমেন্ট ওয়াইজ, এক একটা ডিপার্টমেন্টের এক একটা কার্যক্রম। যেমন যারা ছাপচিত্রী তারা ছাপচিত্রী, যারা পেন্টিং এ তারা পেন্টিং বিষয়গুলো, যে প্রসেসগুলো, ছবি আঁকার যে তেল রঙের মাধ্যম, জল রং মাধ্যম, অন্যান্য প্রক্রিয়াগুলো। এবং যারা মৃৎশিল্পের তাদের মৃৎশিল্পের মাটির হাঁড়ি পাতিল বা মাটির টেরাকোটা থেকে শুরু করে পটারি মটারি যেগুলো আছে সব বিষয়গুলো, যারা ভাস্কর্যের তারা ভাস্কর্যের বিভিন্ন মাধ্যমগুলো, এই বিষয়গুলো নিয়ে এক একটা বিষয়ে সবাই এক একটা এক্সপার্ট হয়ে থাকে। তো এই বিষয়টার মধ্যে আমরা যে তথ্য বিষয়গুলো, যে সাবজেক্টের ক্লাসিফিকেশন, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন ছাপচিত্রের রিলিফ প্রিন্টিং বা রিলিফ প্রিন্ট একটাকে ভাগ করতে পারি ছাপচিত্রের দুটো ক্লাসিফিকেশনের মধ্যে। আর আরেকটা হচ্ছে ইনট্যাগলিও, ইনট্যাগলিও প্রিন্ট, আর হচ্ছে রিলিফ প্রিন্ট, ছাপ নেওয়ার চিত্র।
রিলিফ প্রিন্ট। আর এই রিলিফ প্রিন্টের মধ্যে রয়েছে হচ্ছে উড কাট, উড এনগ্রেভিং মানে কাঠের মধ্যে যেটা নেওয়া হবে উড এনগ্রেভিং এবং লিনো কাট। এর মধ্যে উড কাট, উড উড এনগ্রেভিং এবং হচ্ছে লিনো কাট। আর এই ইন্টাগ্লিওর মধ্যে পড়বে হচ্ছে এচিং, ড্রাই পয়েন্ট এবং একুয়াটিন্ট। ঠিক আছে, এচিং, ড্রাই পয়েন্ট এবং একুয়াটিন্ট। আর আরেকটা পরে হচ্ছে যেটা আপনার এনগ্রেভিং করছেন কিন্তু উটের মধ্যে করছেন না, এই এই এনগ্রেভিংটা পড়বে এর মধ্যে। এই বিষয়টা পড়তেছে ইন্টাগ্লিওর মধ্যে। এবার রিলিফ কি আর ইন্টাগ্লিও কি এটা আমাদেরকে বুঝতে হবে। এক নম্বরের রিলিফ বিষয়টা হচ্ছে খোদাই করছেন, যেটা খোদাই করা হয়, রিলিফ খোদাই করে উঁচু অর্থাৎ এটা উদাহরণ বলতে পারি আমি হচ্ছে সিলমোহর। সিল, এটা সিল না, এই সিল না। আপনারা সবাই এই সিলটা দেখেছেন তাই না? এই যে সিল, অফিসে রয়েছে, আপনাদের বাসায় রয়েছে অনেকের। এই যে সিলের মধ্যে দেখবেন যে যে অক্ষরগুলো উঁচু উঁচু হয়ে আছে, সিলের মধ্যে দেখবেন যেখান থেকে ছাপ নেওয়া হচ্ছে এই উঁচু উঁচু অংশগুলো, এই উঁচু উঁচু অংশগুলোতে কেবলমাত্র কালি লাগে থাকে এবং এই কালি দিয়ে আমরা কাগজের মধ্যে ছাপ নিয়ে থাকি। যে এইটার সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সিল। অর্থাৎ আপনি সিলটা বা এই সিলটা হচ্ছে সিল কালিতে এইভাবে নিচ্ছেন আবার লাগাচ্ছেন, মারতেছেন। তো এই সিলটাকে উল্টিয়ে দেখবেন যে লেটার গুলো লেখা রয়েছে এগুলো সবগুলোই হাইলাইট করা রয়েছে, মানে এর খোদাইটা হয়েছে, সব দিকে খোদাই করা হয়েছে কিন্তু যে লেটার গুলো, এই লেটার গুলো শুধু উঁচু হয়ে আছে। আর এই উঁচু অংশগুলোতে কালি লাগে এবং সেই কালি থেকে আমরা কাগজের মধ্যে ছাপ নেই। অর্থাৎ খোদাই করা উঁচু অংশের মাধ্যমে যে ছাপ নেওয়া হয় সেটা হচ্ছে রিলিফ প্রিন্ট। এই রিলিফ প্রিন্টের মধ্যে উৎকার
শোনা যাচ্ছে হয়তো এবার। এবার শোনা যাচ্ছে হয়তো। আসলে একটা চার্জ ফুরিয়ে গেলে তখন আরেকটা দিয়ে শুরু করতে হচ্ছে আর কি, এই ঝামেলা। তো আমাদের এখন এখান থেকে প্রশ্ন আহ কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে ছাপচিত্রের আহ যে মাধ্যমগুলো রয়েছে, উড কাট, এচিং, ড্রাই পয়েন্ট, উড এনগ্রেভিং, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে উড কাটের এক একটি প্রসেস। তো এটার তাত্ত্বিক বিষয়টার মধ্যে থাকবে হচ্ছে এটার সংক্ষিপ্ত কিছু পরিচিতি আপনাদের বইয়ে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই। আর এটার ঐতিহাসিক যে ঘটনাগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এটার আধুনিক ছাপচিত্রের জনককে, এটার শুরুটা কোথা থেকে হলো, জাপানিজ ছাপচিত্রটা আসলে না বললে ছাপচিত্র সম্পন্ন হবে না। ছাপচিত্রটাকে ওয়ার্ল্ড ওয়াইডে খুব ভালো করে হাইলাইট করেছে জাপানি ছাপচিত্র বা জাপানি উড ব্লক প্রিন্ট যেটা। এই বিষয়টা আমাদের বাংলাদেশের ছাপচিত্রের জনক বলা হয়ে থাকে শফিউদ্দিন আহমেদকে। এই মানুষটার নাম অবশ্যই আপনারা মনে রাখবেন। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্রকলা বিভাগ চালু করার মাধ্যমেই ছাপচিত্রের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা যাত্রা তিনি শুরু করেন। তো এই রকম একটা বিষয় গেল এটার মধ্য দিয়ে। এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো সবগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো প্রয়োজন জানার জন্য। তো এখন উড কাট বিষয়টা কি আমাদের জানতে হবে, যে উড কাট হলো, প্রথমে বলেছি, একটি কাঠের পাটাতন, এটার উপরে রিলিফ প্রিন্ট হবে। কাঠের পাটাতন বা প্লাইউড। একটি কাঠের পাটাতন বা কাঠের প্লাইউডের উপর থেকে খোদাই করে যে গভীর অংশগুলো থাকে, যে আপনারা সচরাচর দেখে থাকবেন যে একটা জমির আল, সরি জমির আল না, জমির মধ্যে যে লাঙ্গল দিয়ে হাল চাষ হয়েছিল, সে লাঙ্গল যে পাশ দিয়ে যায় সেই পাশটা গর্ত হয়ে যায়। তো এই নিচু নিচু অংশটার নয়, বরং উঁচু অংশটা যেটা থাকলো, এই রিলিফ, এই প্রিন্টটাকে পুরো খোদাই করলাম। সাপোজ আমি এই শব্দটা আমি এই কাঠের মধ্যে লিখলাম, ঠিক আছে, কাঠের মধ্যে আমি লিখলাম। এই আমি লেখার পর এটা পুরো খোদাই করা হয়েছে, মনে করেন সাপোজ এটা খোদাই করা হয়েছে। এই আমি শব্দটা গভীর খোদাই করার মাধ্যমে এটা ডিপ, এই খোদাইটা ডিপ করা আছে। সুতরাং আমি শব্দটা নিচের দিকে খোদাই করা। সুতরাং আমি এই শব্দটার মধ্যে কোনো কালি ঢুকলো না, এই যে খোদাই করা লাইনগুলো এর মধ্যে কোনো কালি ঢুকলো না। কালিটা আমার পুরো প্রেস হলো হচ্ছে এই পাটাতন গুলোতে। আমি যখন রোলার দিয়ে কালি প্রেস করলাম, এটার মধ্যে কালি ঢুকলো সাপোজ। তো এই কালিটা যখন ঢুকলো, তখন আমি যখন এটা থেকে ছাপ নিব, এই আমি শব্দটাকে আমি তখন হোয়াইট পাবো, হোয়াইট। এখানে ব্ল্যাক দিচ্ছেন কারণ আমি লিখছি এটা। এটা যখন গভীর খোদাই করা হবে তখন এটা গভীরতার কারণে এখানে কালি ঢুকবে না। তখন এই আমি শব্দটা আমি যখন ছাপ নেব এটা থেকে, তখন আমি শব্দটা আমি সাদা রঙে পাবো, কারণ এর মধ্যে কালি ঢুকবে না, কারণ গভীর করে খোদাই করা হয়েছে। এটা হচ্ছে উড কাটের বৈশিষ্ট্য। আর উড এনগ্রেভিংটা হচ্ছে প্রায় একই প্রসেসে। উড এনগ্রেভিংটা
এটা হচ্ছে তুলনামূলক সূক্ষ্ম বা চিকন, এবং এটা দ্বারা ডিটেলস কাজ করা হয়। এটা আহ, শক্ত পাতের মধ্যে খোদাই করা হয়। এটা শক্ত পাতের মধ্যে খোদাই করা হয়। উড এনগ্রেভিং যে বিষয়টা, এটা শক্ত পাতের মধ্যে খোদাই করা হবে, এবং এটার ছাপটা হবে তুলনামূলক সূক্ষ্ম কাজ, ডিটেলস কাজ হবে, এবং গভীর করে খোদাই করা হয়। এই যে ডিটেলস করা হয়, এবং এটা শক্ত পাতের মধ্যে খোদাই করা হয়, সেটা কাঠের পাতের মধ্যে, এবং এটার কাজটা হবে, এটার খোদাই হবে গভীর খোদাই। এইটার খোদাইটা হবে গভীর খোদাই। এটার খোদাই হবে গভীর খোদাই, উড এনগ্রেভিং এ যেটা। এচিংটা হচ্ছে ধাতব পাত, এবং এর উপরে একটি আস্তরণ দেওয়া হবে। তারপর এটাকে সুইয়ের মতো চিকন অথবা সুই দ্বারা, ঠিক আছে, নিডলস যাকে বলছি আমরা, নিডলস দ্বারা খোদাই করা হয়। খোদাই করা বা লাইন লাইন টানা হবে, এবং এই লাইন টানার পরে এই পাতকে, সাপোজ এটা হচ্ছে একটি এচিং এর জন্য পাত, এটি হচ্ছে একটি এচিং এর জন্য নির্ধারিত পাত। এটাকে জিঙ্ক অথবা কপারের পাত আমরা ব্যবহার করি। এটাকে আমরা একটা আস্তরণ দিয়ে রেডি করলাম। এটার উপরে একটা মোমের আস্তরণ দিলাম, মোম, গলিত মোমকে প্রেস করলাম এটার উপরে। তারপর এটাকে নিডল দিয়ে বা টুলস দিয়ে এটাকে খোদাই করলাম। এটাকে খোদাই করলাম টুলস দিয়ে। খোদাই করার পরে ওই মোম, আমি যখন এটার উপরে একটা আস্তরণ দিলাম, একটা মোমের প্রলেপ দিলাম, তখন এটার উপরে একটা আস্তরণ পড়ে গেল। এটার পরে যখন আমি সুই দিয়ে রেখা টানবো, সুতরাং এখান থেকে মোমগুলো উঠে উঠে আসবে, চিকন যে লাইন টানবো সেখান থেকে মোমগুলো উঠে আসবে। মোমগুলো উঠে আসার ফলে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। ওই জায়গাটার মোমটা উঠে আসার ফলে ওই জায়গার যে আমাদের জিঙ্কের পাত যেটা, এই পাতের ওই অংশটা দৃশ্যমান হবে। এবং এটাকে তখন আমি একটা পাত্রের মধ্যে চুবাবো, যেটা হচ্ছে অ্যাসিডের পাত্র। অ্যাসিডের পাত্রের মধ্যে এই খোদাই করা পাতটাকে যখন আমি চুবাবো, এখানে যখন ডুবাবো, তখন এই অ্যাসিড ওই খোদাই করা অংশগুলোর মধ্যে ঢুকবে, এবং জিঙ্ক সালফেট, জিঙ্কের যে পাত, এইটার সাথে বিক্রিয়া করে ওই পাতের ওই অংশগুলোকে ক্ষয় করবে। ক্ষয় করার পরে ওই জায়গাগুলো হচ্ছে আর গভীর হবে। আপনি যতক্ষণ এটাকে ডুবাই রাখবেন ততক্ষণ এটা গভীর খোদাই হবে। অর্থাৎ অ্যাসিড ওই খোদাইকৃত অংশটুকু, যে মোমের খোদাই করা অংশটুকু ছিল, সেই খোদাই করা অংশের মধ্যে অ্যাসিড ঢুকবে এবং এটাকে ক্ষয় করে করে ওই জায়গাটার গভীরতা আনবে। আপনি যেমন করে এটা খোদাই করেছেন, যেমন করে লাইন টেনেছেন, তেমন করেই ওই জায়গাগুলোর মধ্যে অ্যাসিড প্রবেশ করে ওই জায়গাগুলো খোদাই গভীরতা করবে, গভীরতা সৃষ্টি করবে। আর আপনার যদি বেশি গভীরতা প্রয়োজন হয়, তাহলে আপনি বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন অ্যাসিডের মধ্যে। আপনার কম প্রয়োজন হলে আপনি অল্প সময় ডুবাই রাখবেন।
তারপরে এই পাতটাকে তোলার পর আপনার ওই মোমের আস্তরণটাকে উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে ফেলার পর আপনি ওই খোদাইকৃত যেটা অ্যাসিড ক্ষয় করেছে ওই অংশগুলোর মধ্যে আপনি কালি প্রেস করে ওই খোদাইকৃত নিচু অংশগুলো থেকে আপনি যে ছাপ নেবেন সেটা হচ্ছে এচিং। ঠিক আছে, তাহলে এখানে লাগবে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের অথবা তামার পাত। ঠিক আছে, এই জিঙ্ক অথবা তামার পাতের উপরে একটা আস্তরণ দেওয়া হয়। এই আস্তরণ দেওয়ার পর সেটার উপরে নিডলস দিয়ে খোদাই করা হবে এবং খোদাই করার পর যে লাইনটা থাকবে গভীরতা জায়গাগুলো, এই খোদাই করা পাতটাকে অ্যাসিডের মধ্যে ডুবালে ওই খোদাইকৃত অংশগুলোর মধ্যে অ্যাসিড ঢুকে জিঙ্ক পাতকে ক্ষয় করবে এবং এই ক্ষয়কৃত অংশগুলোর মধ্যেই কালি ঢুকে গিয়ে আমরা ছাপ নিয়ে থাকবো। এই ছাপটাকে বলা হচ্ছে ইন্টাগ্লিও একটা সাব প্রসেস, অর্থাৎ নিচু অংশগুলো থেকে কালি প্রবেশ করার পর এখান থেকে আমরা ছাপ নেব। এটা হচ্ছে এচিং প্রসেস। তো এটা হচ্ছে মোটামুটি রাসায়নিক একটা বিক্রিয়ার মাধ্যমে এই এচিং প্রসেসটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, আর ড্রাই পয়েন্ট যেটা, এটাও ধাতব পাত্র। ধাতব পাত নেওয়া হয়, এটাকে ধাতব পাতের উপরে সরাসরি ধাতব পাতের উপরে সরাসরি আঁচড় কাটা হবে বা টুলস দিয়ে খোদাই করা হবে। এটা একটা ধাতব পাত। এই ধাতব পাতের উপরে আমি সরাসরি আমার কাছে থাকা একটা সুই বা সূক্ষ্ম একটা টুলস দিয়ে যখন এরকম করে টানবো, তখন এগুলো ঠিক ওই জমিতে চাষ দেওয়া লাঙ্গলের হালের মতো গভীর হয়ে যাবে এবং এর পাশে পাশে ঠিক আমি যখন এটার উপর টানছি একটা টুলস, একটা ধাতব পাতের উপরে যখন আমি এরকম করে টুলস টানবো, এই জায়গাটা যে গভীর হয়ে গেল খোদাই করলাম, এর ফলে এই যে এর পাশে সব একবারে জমিতে হাল দেওয়ার মতো মাটি যেমন উপরে পড়ে যায় দুই পাশে, জমিতে যখন হাল হয় লাঙ্গলের হাল যারা দেখেছেন, দুই পাশে যখন মাটিটা উপরে পড়ে যায়, ঠিক সেমটাই এইখানে ঘটতে থাকবে। এই ধাতব পাতে যখন আমি সূক্ষ্মভাবে টুলস টানবো, দেখবেন যে দুই পাশে চিকন চিকন করে এই পাতের অংশগুলো উপরে উপরে উঠে রয়েছে। তো এই যে অংশগুলো উপরে উপরে উঠে থাকলো, এগুলো প্রত্যেক অংশগুলোই হচ্ছে কালি ধারণ করবে। যখন আমি এটার মধ্যে রোলার দিয়ে কালি প্রেস করব, তখন এটা কালিটাকে রিসিভ করবে এই অংশগুলো এবং এইভাবে যে ড্রয়িংটা পুরোটাই করব, এর আশেপাশে এইভাবে ধাতব পাতের অংশগুলো উঠে থাকবে। কারণ আমি সরাসরি এটার উপরে ধাতব পাতের উপর টুলস টানবো বা নিডলটা টানার ফলে এই ধাতব পাতটার অংশগুলো জমিতে হাল দেওয়ার মতো দুই পাশে উপরে উঠে থাকবে। আর এটাতে যখন কালি প্রেস করতেছি, তখন এই সমস্ত গভীরতার অংশ এবং উপরে থাকা উঁচু অংশগুলো কালিটাকে রিসিভ করতেছে। আর এটা থেকে যখন প্রিন্ট নেব, তখন এই প্রিন্টটা মখমল, এই প্রিন্টটা হবে তখন হচ্ছে মখমলের মতো। এটাকে মখমল বলা হচ্ছে এই কারণে যে আপনার ওই কম্বলের থাকা গায়ে থাকা যে কি বলে এটাকে নরম ফিলিংসটা, অর্থাৎ ভেড়ার লোমের মতো একটা ফিলিংস আসবে এই প্রিন্টটা নেওয়ার পরে ড্রাই পয়েন্টের। ঠিক আছে, কারণ এই প্রিন্টার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ফোঁটা আপনি পাবেন ড্রাই পয়েন্টে এই লাইনের মধ্য দিয়ে। কারণ এই যে ফোঁটাটা হবে, এই যে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ধাতব পাতগুলো যে উল্টে উল্টে থাকবে ছোট ছোট ভাঁজ হয়ে,
সেটা হচ্ছে ওই যে জমিতে হাল দেওয়া লাঙ্গলের হালের মতো। তো এইটা হচ্ছে ড্রাই পয়েন্টের বিষয়, এখানে এখানে লাঙ্গলের উঁচু অংশ বিদ্যমান হবে এবং এই প্রিন্টটি হবে মখমলের মতো। আর এই বিষয়টাকে বলা হচ্ছে বুর, আর এই বিষয়টাকে বলা হচ্ছে বুর। সুতরাং বুর হচ্ছে ড্রাই পয়েন্টের একটি বিষয়, BURR, বুর। এই বুর বলা হচ্ছে এই যে লাঙ্গলের হাল চাষের যে লাঙ্গলের হাল চাষের ফলে যে জমিতে সৃষ্টি হয়, সেম বিষয়টা যে এই ধাতব পাতের মধ্যে হবে। এবং এই ধাতব পাতের এই অংশগুলো কালি রিসিভ করার পর যে আমরা প্রিন্ট পাবো, এই প্রিন্টটাকে বলা হচ্ছে মখমলের মতো। এবং এই বুর শব্দটা এই ড্রাই পয়েন্টের সাথে সম্পর্কিত। আর এই লাঙ্গলের হালের অংশের মতো উঁচু উঁচু ধাতব পাতের অংশগুলোকে বুর বলা হয়। ঠিক আছে, তো এই গেল মোটামুটি ড্রাই পয়েন্ট পর্যন্ত আমাদের খুব পরিচিত ছাপচিত্রের বিষয়গুলোর একটু বিস্তারিত আলোচনা। ইনটেগ্লিও সম্পর্কে বলেই দিলাম যে ইনটেগ্লিও হচ্ছে গভীর থেকে ছাপ নেব আমরা, ভিতরে থাকা অংশগুলো থেকে ছাপ নেব। আর উঁচু অংশগুলো থেকে ছাপ নেব যেটা, সেটা হচ্ছে রিলিফ। আমার এই হাতের মধ্যে বা আপনাদের হাতের মধ্যে দেখেন, আপনার হাতের মধ্যে একটা পঞ্চ থেকে কালি নিলেন, এই এই অংশগুলো হচ্ছে উঁচু আপনার হাতের, তাই না? এই অংশগুলো থেকে যে ছাপ আসবে সেটা হচ্ছে রিলিফ। এটা উড কাট, উড এনগ্রেভিং এবং লিনো কাঠের মধ্যে এগুলো আমরা উঁচু অংশগুলোর ছাপ নিয়ে থাকি। এটার অন্যতম একটি উদাহরণ হচ্ছে আপনার সিল, আমরা যে সিল মারি খাতার মধ্যে, এই সিলের যে ছাপটা নেওয়া হয়, সিলের এই লেটার গুলোর দিকে তাকাবেন, সিলের যে ছাপটার যে লেটার গুলো, এই লেটার গুলো সবগুলো উপরে উপরে উঁচু উঁচু হয়ে থাকে। ঠিক আছে, আর এই উঁচু অংশগুলোতে কালি লাগে এবং এখান থেকে ছাপ নেওয়া হয়। আর এই ছিলের লেখাগুলো যদি ভিতরের দিকে কার্ভ করা থাকতো, ভিতরের দিকে খোদাই করা থাকতো, ভিতরের দিকে খোদাই করা, বাকি সব অংশগুলো উপরে লেখা রয়েছে কিন্তু জিনিসটা ভেতরের দিকে খোদাই করা। বিষয়টা হচ্ছে এই রকম। আমি খোদাই করলাম BCB, লিখলাম, এগুলো গভীর হয়ে গেল। আমি এখন কালি প্রেস করছি, কালি যখন প্রেস করছি আমার BCB এগুলো হাইলাইটেড থাকছে। এগুলো সরি হাইলাইটেড না, এগুলো হচ্ছে খোদাই করার ফলে এগুলো ভিতরে থাকলো। আমি এই বাইরে থেকে ছাপ নিচ্ছি, এই যে সমস্ত কালি আমার বাইরে লাগতেছে। আর আমি যে এখানে BCB লিখেছি, এর ভিতরে আমার কালি গেল না। বি ফাঁকা থাকলো, সি এর অংশটাও ফাঁকা থাকলো, আবার এপাশে বি ফাঁকা থাকলো। সাপোজ আমি রোলার দিয়ে প্রেস করার ফলে এটা এমন হলো। ঠিক আছে, আবার এখানে বি আছে। আমি এই কাঠটাতে যখন পুরোটা কালি ভরিয়ে দিলাম, খোদাই করার ফলে আমার এখানে এই BCB এর মধ্যে কালি প্রবেশ করেনি, এটাতে কালি প্রবেশ করেনি। কালি প্রবেশ করেনি, আমার ছাপ আসবে এই কালিগুলোর।
ছাপ আসবে, এই যে বাইরের আবরণটা রয়েছে এটা ছাপ আসবে। সুতরাং আমি এখানে ছাপটা পাবো হচ্ছে সাদা রঙের বিসিবি, সাদা রঙের বিসিজি পাওয়া যাবে, তাই না? কারণ আমার এই সমস্ত সারফেসটা উঁচু, শুধু বিসিবি এই তিনটা লেটার খোদাই করার ফলে এগুলো গর্ত হয়ে আছে, এখানে কালি প্রবেশ করেনি। আমার পুরো রোলার প্রেস করার পর আমার সমস্ত সারফেসে কালি লেগেছে, কিন্তু এগুলো গভীর খোদাই করার ফলে এটার মধ্যে কালি ঢুকেনি। এটা হচ্ছে উড কাট বা উড এনগ্রেভিং। এই বিষয়টা হচ্ছে উড কাট, এনগ্রেভিং এবং লিনো কাট। আর এই বিষয়টাকে বলা হচ্ছে রিলিফ প্রিন্ট। ঠিক আছে, এই বিষয়টাকে বলা হচ্ছে রিলিফ প্রিন্ট। এবার ঠিক অপোজিট বিষয়টাই ঘটবে এখানে। ও সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে বিষয়টা, উপস্থাপনে একটু ভুল হয়ে গেছে। উপস্থাপনের বিষয়টা হচ্ছে আমার এটা খোদাই করা হয়েছে যখন সাদা রঙের ছাপ আসবে, এটা ইনটেগ্লিওর মধ্যে যাচ্ছে। এই বিষয়টাকে বলা হচ্ছে ইনটেগ্লিও। এই বিষয়টাকে বলা হচ্ছে ইনটেগ্লিও। এটার মধ্যে পড়তেছে এচিং, ড্রাই পয়েন্ট, একুয়াটেন্ট। কারণ এগুলো খোদাই করার ফলে এটার যে গভীরতা সৃষ্টি হলো, এই গভীর অংশগুলোর মধ্যে বিষয়টাকে আরেকটু ঠিকই ছিল, বিষয়টা ঠিকই ছিল, কিন্তু একটু ভিন্ন রকম ভাবে বোঝাতে হবে আপনাদেরকে। এইগুলোর মধ্যে কালি প্রবেশ করবে না, শুধু উপরের অংশ থেকে ছাপ নিচ্ছি যখন, সেটা ইনটেগ্লিও ঠিক নয়, এটা আগেরটাই ঠিক ছিল, কিন্তু এটার প্রসেসটা একটু উল্টা। এটার প্রসেসটা এইরকম উল্টা যে আমার এই খোদাই করার বাইরের অংশগুলো পুরো কালি ভরে গেছে, এখান থেকে ছাপ নিলাম, এটা ঠিক ছিল। এটা উড কাটেরই একটা বিষয়, ঠিক আছে, এটি উড কাটেরই একটা বিষয়, এটা রিলিফ পেন্টিং অবশ্যই। এবং এটা হচ্ছে এইরকম ছিল যে এটা ছিলের অপোজিটটা, এই অংশগুলো উঁচু থাকে, এই অংশটা নিচু থাকে, যার ফলে এখানে কালি আসে না, উপরের অংশটা থেকে আমরা প্রিন্ট নেই। এটা আরেকটা হয়, এটা হচ্ছে আপনার এই পুরো অংশটা আপনি যখন খোদাই করবেন, এটা এটার পুরো অংশটা যখন আপনি একবার খোদাই করবেন, পুরো অংশটা আপনি যখন খোদাই করলেন, তখন আপনার এই বিসিবি শুধু লেখাটা থাকলো, এই বিসিবির উপরেই কালি পড়লো, এই সারফেসটা আপনি পুরো অংশটা খোদাই করলেন, এই সাইডে যা আছে সব খোদাই করলেন, কিন্তু এই তিনটা লেটার উঁচু হয়ে থাকলো।
আর এই জিনিসটার উপর যখন কালি প্রেস করবেন শুধু তখন BCB এর উপরেই কালি লাগবে, ঠিক আছে। এবং এই BCB এর এই ছাপ আসবে, এখানে শুধু ছাপ আসবে হচ্ছে BCB এর ছাপ আসবে। আর এখানে BCBর ছাপ পাওয়া যাবে হচ্ছে কালো রঙের, বা যে রঙের ছাপ নেবেন সেই রঙের। কালো রঙের BCB ছাপ পাবেন, ঠিক আছে। এটাও হচ্ছে আপনার রিলিফ, এটাও হচ্ছে আপনার রিলিফ, এটাও হচ্ছে রিলিফ। এখানে কালি প্রবেশ করছে না ভিতরের অংশগুলোতে, যার ফলে এটা সাদা রঙের একটা আপনি প্রিন্ট পাচ্ছেন। আবার এখানে পুরো বিষয়টার এই সারফেসের পুরো অংশটা আপনি খোদাই করে ফেলছেন, খোদাই করে সাদা করে ফেলছেন, ঠিক আছে। চতুর্দিকে খোদাই করে সাদা করছেন, শুধু এখানে BCB এটা আপনি খোদাই করেননি, এইভাবে এটা একটু মোটা করে আপনি এটা খোদাই করেননি। সুতরাং এটা আপনার ওই সিলের মতো থাকলো উঁচু হয়ে। এবং এটা থেকে যখন আপনি কালি প্রেস করছেন এটার উপরে শুধু BCB এর উপরে কালি পড়লো এবং এটার ছাপ নিলেন, তখন আপনি কালো রঙের BCB পাচ্ছেন। আর যখন আপনার এই পুরো অংশটা আপনি রাখলেন শুধু BCB এনগ্রেভিং করলেন, এটা হচ্ছে এনগ্রেভিং এর মধ্যে পড়বে। আর এটাকে উড কার্ডের মধ্যে বলবে, ঠিক আছে, উড কাট। এই রকমটা বিষয়টা হচ্ছে রিলিফের মধ্যে। আর ইন্টাগ্লিওটার মধ্যে পড়তেছে এর অপোজিটটা। ইন্টাগ্লিওটা হচ্ছে এই পাত, এই পাতের মধ্যে আপনি খোদাই করলেন, এটা গভীর হলো, এই গভীর রেখা খোদাই করলেন আর এর মধ্যে কালি দিলেন, ঠিক আছে। কালি প্রেস করার পর কালি কেবলমাত্র গভীর রেখায় প্রবেশ করবে। এই কালিটা যখন দিচ্ছেন এই পাতের মধ্যে, হ্যাঁ, এই পাতের মধ্যে যখন কালি দিলেন, কেবলমাত্র কালিটা গভীর রেখায় প্রবেশ করার পর এই পাতটাকে আবার মুছে পরিষ্কার করলেন, চতুর্পাশ থেকে মুছে পরিষ্কার করলেন, শুধু তখন এই কালিটা এই রেখার মধ্যেই থাকলো। আগে রেখা খোদাই করে গেলেন, রেখা খোদাই করার পর আপনি পুরো পাতের মধ্যে কালি প্রেস করলেন, তাহলে যেখানে যেখানে আপনি রেখা খোদাই করছেন, গভীরতা করছেন, সেই জায়গাগুলোতে কি কালি ঢুকে গেল, ভালো মতো কালি প্রবেশ করলো। হাত দিয়ে প্রেস করে কালিটাকে আপনি প্রবেশ করালেন গভীর খাতগুলোর মধ্যে। তারপর বাকি কালিটা আপনি এখান থেকে এইভাবে মুছে ফেললেন। মুছে ফেলানোর পরেও আপনার এখানে শুধু কালিগুলো মুছবে না, যেগুলো হচ্ছে আপনি লাইন টেনেছেন, পুরো কালি লাইন টানার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। গভীর যে খাতগুলো, যে রেখাগুলোর যে গভীরতাগুলো, এগুলোর মধ্যে ঢুকে গেছে কালিটা। তখন আপনি যখন এটা থেকে ছাপ নেবেন প্রচুর প্রেসার দিয়ে, কেবলমাত্র এই গভীর খাদে ঢুকা কালিগুলোই ছাপে উঠবে। গভীর রেখার
গভীর রেখার মধ্যে যে কালিটা ঢুকেছে, এই কালিটা যখন ছাপ নেওয়া হবে, প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে এই খাপ থেকে কালিটা যখন আপনার কাগজে লাগবে, তখন সেই ছাপটাকে বা সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইনটেগ্লিও প্রসেস বা ইনটেগ্লিও পদ্ধতি। তাহলে ইনটেগ্লিওটা হচ্ছে গভীর খোদাই করা লাইনের ভিতর থেকে যে আমরা কালিটা নিয়ে ছাপ দেব, সেটা হচ্ছে ইনটেগ্লিও। আর উঁচু উঁচু হয়ে থাকা যে অংশগুলো থেকে আমরা ছাপ নেব কালির মাধ্যমে, সেটা হচ্ছে রিলিফ প্রিন্ট। এই হলো ইনটেগ্লিও এবং রিলিফ প্রিন্ট। এই মোটামুটি ইনটেগ্লিও রিলিফের ক্লাস। আমি ক্লাসটার আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, দ্রুত ক্লাসটা শেষ করব। ক্লাস আর বেশিক্ষণ টানবো না, আপনারা ক্লাস করার ধৈর্য হারিয়ে ফেলবেন। আশা করি প্রশ্ন নাই আর এ বিষয়ে। ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।